ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটা কি একটু, ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন। কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে। আমি বছর নিয়ে প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলছি না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারির 5 তারিখে রাত 9টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি, তার আগেই
এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে? মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানিমূলক হবে, তাহলে তো বুঝতে হবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণভাবে অ্যাকোমোডেট করেছে। একে টাকা পয়সা দিয়ে, এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানে সরকারি বুলডোজার এসেছে, সরকারি লোকরা এসেছে, পুলিশ সেখান থেকে সরে গেছে, আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে। অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে, নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে, যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিসের পতাকা উড়েছে, হামাসের পতাকা উড়েছে, সেখানে হিজবুত তাহরির ছেলেপেলেরা সেখানে ভিড় করেছে। যাই হোক, আমার এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত 3-3.5 মাস বা 4 মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশিরা আছে, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন। আমি নিজে লন্ডনের ইমপ্রেশন হলে একটি আপনার এরকম মিটিং এ আমি অ্যাটেন্ড করেছিলাম। এইভাবে তিনি সাউথ কোরিয়া, বেলজিয়াম, আমেরিকা, তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও, কানাডাতেও, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন। সেগুলো আপনারা শুনেছেন। সেগুলো তো ইন্টারনেটের জগতে, সেদিন যে ভাষণটা দিয়েছে 5 ফেব্রুয়ারি সেটাও ইন্টারনেটে। সুতরাং আগের যে ভাষণ দিয়েছে এরকম 50-60টা, সেগুলো এরকম লাইভ হয়েছে এবং আপনারা সেসব বক্তব্য দেখেছেন। তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি? খুবই পার্টিকুলারলি ছাত্রলীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে অসন্তোষ তৈরি হলো, তাও 24 ঘন্টা আগে বা তারও আগে। মানে ভাষণ দেওয়ার আগেই যখন বলেছে বা বলছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সেখানে জড়ো হয়েছে, তাহলে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটি প্ল্যান্ড। কারণ ভাষণের আগে তো কারো পক্ষে বোঝার কথা না যে তিনি কি বলবেন। এবং আপনারা ভাষণ শুনেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার সেই ভাষণগুলোর অনেক অংশ আপনারা জানেন, এর আগের অন্যান্য ভাষণে শুনেছেন। এবং তিনি সেখানে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তার ছাত্রদের প্রতি রাগ নেই, ক্ষোভ নেই, এই বয়সটাই এমন, তারাও একসময় রাজনীতি করেছেন। এই কথাগুলো তো খুবই সত্য। সেখানে উস্কানিমূলক কি কথা আছে? ওই প্রেস রিলিজের এবার দ্বিতীয় প্যারাটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দেখতে পাই লেখা আছে গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। মিথ্যাচারের যদি একটা ক্লাসিক এক্সাম্পল হয়, তাহলে বোধ করি এই দ্বিতীয় প্যারাটা, এটা মনে হয় ক্লাস 8 পাস ফারুকি লিখে দিয়েছে, কারণ ফারুকিকে দেখেছি এটা শেয়ার করতে। তো এই, আমি অন্যের কথা বলবো না, শুধুমাত্র 8 পাস ফারুকি যে এখন অপদেষ্টা হয়েছে, যখনও সে অপদেষ্টা হয়নি, এই নাখালপাড়ার ড্রাগ খোরটা এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল, খুব সম্ভবত 5ই অগাস্টের পর। সে কি লিখেছিল সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে সে আহ্বান করেছিল ইউনূস যাতে 32 নম্বরের পোড়া বাড়িটা দেখতে যায়, কারণ 5ই অগাস্ট বঙ্গবন্ধুর এই বাড়িটি, এই ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তো 5ই অগাস্ট কি 6 মাসের অংশ নয়? বললো যে 6 মাসে এই বাড়িটির কোনো ক্ষতি করা হয়নি, কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়নি। তাহলে 5ই অগাস্টে যে এই বাড়িটা দাউ দাউ করে পুড়ছিল, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে সেটা কি? এই বাড়িটা 5ই অগাস্টে পুড়েছে, এরপরে এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের ভেতরের যেই অমানসিক চিন্তাটা, অমানসিক আকাঙ্ক্ষাটা, সেটাই বাস্তবায়ন করেছে। কিন্তু এই অপদেষ্টা ফারুকি তখন বলেছিল যে এই বাড়ি পুড়িয়ে দেওয়া দেখতে যাবে কিনা ইউনূস। এখন সে নিজেই প্রেস রিলিজ লিখছে এবং সেটি শেয়ার দিচ্ছে। এই প্রেস রিলিজের 3য় নাম্বার প্যারাতে লেখা আছে যে, 3য় এবং 4র্থ প্যারাটা দুটো একসাথেই পড়ি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি দাবি করে জুলাই গণ-অভ্যুত্থানকে, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। এর আগের প্যারাতে লিখেছে জুলাই গণ-অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অপমাননা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অপমাননা করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী কোথায় অপমান অবমাননা করেছেন? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, মানে আমি ধরেন অন্য যুক্তি যাওয়ার আগে, যে উনি তো রাত্রের 9টার ভাষণ দেনই নাই, তার আগেই 32 নম্বরে আক্রমণ শুরু হয়ে গেছে। রাত 9টায় ভাষণ, তার আগে আক্রমণ। তো ভাষণের আগে
উস্কানি? উনার কি বাক স্বাধীনতা নেই? বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি মানুষ আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে অনুচ্ছেদ 27 অনুযায়ী। একই সাথে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে। সেই বাক স্বাধীনতা কি মাননীয় প্রধানমন্ত্রী নেই? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন আদালতে কিংবা পৃথিবীর কোন আদালতে এখনো পর্যন্ত কোন ধরনের অপরাধের জন্য, আই রিপিট, বাংলাদেশ এবং পৃথিবীর কোন আদালতে কোন অপরাধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অপরাধী সাব্যস্ত হয়েছেন? হননি। বলা হয়ে থাকে আইনের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। যদি তিনি অপরাধ সাব্যস্ত হতেন কোথাও, তাহলেও কি তার বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হতো? কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না? যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোন জায়গা থেকে কথা বলতে পারবেন না, তার দেশে কথা বলতে পারবেন না, এমন কোন কথা কি আছে? এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে 32 পোড়ানো নিয়ে মন্তব্য করবার কারণে বই মেলাতে এই নোংরা কথিত প্রেস সচিব শফিকুল আলমের এই ডাস্টবিন ইস্যুতে যখন মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী, তিনি কথা বলেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরেকজন অন্যতম অভিনেত্রী সোহানা সাবাকে। কেন? তারা কথা বলেছেন। অথচ ইউনুস যখন এই ক্ষমতা দখল করলো, এই দখলদার বাহিনীর শুরুতে এসে বলেছে প্রত্যেকেই কথা বলার স্বাধীনতা আছে। এই কি কথা বলার স্বাধীনতা যে শুধুমাত্র প্রতিবাদ করবার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীকে যে বারবার বলা হচ্ছে তিনি কথা বলতে পারবেন না, কেন কথা বলতে পারবেন না? কিসের জন্য পারবেন না? কোন আইনে পারবেন না? একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না? মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে, নাকি এটা গায়ের জোরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে? তার থেকেও বড় কথা যে এইভাবে মাসের পর মাস মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন, অনেকবার ভাষণ দিয়েছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই ভাষণগুলোর সাথে তো এই ভাষণ মোটামুটি বলা যায় যে কাছাকাছি। সেখানে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ছিল। সেই ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো কি ছিল? যে তারা অনেকের প্ররোচনাতে সেখানে এসেছে, ছাত্রদের প্রতি রাগ নেই, তারাও একসময় আন্দোলন করেছেন। তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে, যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে, তারা তাদের ভুল বুঝতে পারবে, বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে? এই কি ভয়? নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে, বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে? নাকি এইটা ছিল এমন একটা শোডাউন, তাদের যে দল আছে নাগরিক কমিটি, তারা যেই কিংস পার্টি বানাচ্ছে, সেই পার্টি এরকম মারমার কাট করে জানান দিল যে তারা বাংলাদেশে কি করতে আসছে? আমার তো মনে হচ্ছে যে নির্বাচনের কথা যে বারবার বলছিল বিএনপি এবং অন্যান্য দলগুলো, তাদেরকে দমানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য যে নির্বাচনের কথা যদি আরেকবার বলো তাহলে আমরা এই ঘটনাগুলো ঘটাবো। এটাই সম্ভবত রিজন, এটাই সম্ভবত কারণ এই ঐতিহাসিক বাড়িকে গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সেটা করেছে। প্রিয় দর্শক, প্রিয় সমর্থক যারা আছেন, যারা দেখছেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনারা এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন, জানিয়ে দিন এই যুক্তিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বাক স্বাধীনতা নেই? মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ কি প্রমাণিত হয়েছে যে তিনি কথা বলতে পারবেন না? মাননীয় প্রধানমন্ত্রী রাত 9টায় ভাষণ দেওয়ার আগেই, তার কথা আগেই, যখন এই 32 নম্বর পড়াতে আসলো, ঘুরাতে আসলো, তার আগেই কিভাবে বুঝলো যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিবেন? বক্তব্যের আগেই কিভাবে সেটা বোঝা সম্ভব? এই প্রশ্নগুলো করুন, এই যুক্তিগুলো দেখান এবং জনে জনে ছড়িয়ে দিন। আমাদের হাতে যে অস্ত্র আছে, আমাদের হাতে শক্তি আছে, এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার, এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সেটা করেন। এই ক্ষমতাটুকুর পুরো ব্যবহার আমরা করব। বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলুন, বাংলাদেশের মানুষকে বলুন এই নমরুদ সরকার, এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে। আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে, আমাদের লেগেসি যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে, আমরা থাকি আর না থাকি, এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে। আমরা বেঁচে থাকলে আমরা করব, আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে, আমাদের পরের প্রজন্ম বেঁচে না থাকলে তার পরের প্রজন্ম করবে। কারণ এই টর্চ, এই আন্দোলন, এই ক্রোধ সবার ভেতরেই প্রবাহিত হয়েছে। প্রত্যেকেই শপথ নিয়েছি এবং বড় কিছু নিশ্চয়ই আসছে। দেখতে থাকুন,
ছড়িয়ে দিন। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মেক সেন্স। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN-এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না, যে আমি নারাজ, যে করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন।